সব পণ্যের দাম একসাথে কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তবে বাজার নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপের প্রভাব পড়ছে বলে দাবি করেছেন। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম। জনাব জাহাঙ্গীর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে কোনো পণ্যের দাম কি কমেছে এখন পর্যন্ত? দেখুন, উপদেষ্টা মহোদয় যা বলছেন এটা পুরোপুরি আহ, বাস্তবতার প্রতিফলন বলে আমার কাছে মনে হয়। কোনোটা যদি কমে থাকে তাহলে খুবই মার্জিনালি কমেছে, কিন্তু বেশিরভাগ পণ্যেরই দাম হয় কিছুটা বেড়েছে অথবা অনেক বাড়তি যেটা আগে ছিল সেটাই আছে। আলুর দামের কথা বলা হচ্ছে, তো আলু তো বাংলাদেশে আলু যদি আমরা উৎপাদন করি এবং কোল্ড স্টোরেজে রাখি, তার যে কস্ট এবং তার যে প্রফিট এটা যোগ করে আজকের দিনে 40-45 টাকা যদি বিক্রি করা হয় তাহলে এটা কারো কোনো লোকসান হয় না। যদি আমরা বাইরে থেকে আমদানি করি তাহলেও 40-45 টাকা, সর্বোচ্চ 50 টাকা দামে আলু বিক্রি হতে পারে এই সময়ে, যখন নিষ্ফল সময়। কিন্তু এখন তো আর আলুর নিষ্ফল সময় না। এখন যেখানে আগাম আলু উঠছে সেখানে আলুর দাম কিছুটা কমার কথা, এবং বাইরের থেকে লোক যে আমদানি হচ্ছে এটাও কমার কথা। কাজে এখানে যে আমাদের সরকারের উপদেষ্টা মহোদয়গণ যে খুব সফল হয়েছে এইটাকে বলার কোনো সুযোগ নাই, কারণ সাধারণ মানুষের কষ্ট যদি লাঘব করা না যায় তাহলে আমরা কখনই এই কথাটা বলতে পারি না যে এখানে সফলতা আছে। তবে আলু, এখন পেঁয়াজ, তেলের দাম কমলো না কিন্তু শুল্ক কমানো হলো, এটি আসলে বর্তমান সরকারের অদূরদর্শিতা কিনা? দেখেন, আলুর দাম বলেন, তেলের দাম বলেন, চিনির দাম বলেন, এগুলো শুল্ক কমালে যে খুব বেশি প্রভাব পড়বে না এটা আমরা আগেও আপনাদের সঙ্গেও বলেছি। কারণ 1916-17 সালে চালের দাম কমিয়ে, যখন চালের কিছুটা অভাব হয়েছিল তখন চালের দাম কমিয়ে 2%, 62% থেকে 2% নামিয়ে আনা হয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু চাল বাজারে কমে নাই, যেটা বাড়ছিল বাড়ছিল। আবার এখনো যে এই আলুর দাম, পেঁয়াজের দাম এটা যে কমেছে তা কিন্তু না। বলা হচ্ছে যে প্রচুর পেঁয়াজ এখন কিন্তু, পেঁয়াজের আপনার পেঁয়াজের পাতা এগুলো কিন্তু বাজারে এসে গেছে। আবার অন্যদিকে প্রচুর আমদানি হচ্ছে, তারপরেও কেন হচ্ছে না? কাজী এই যে একবারে পুরাটাই যে সরবরাহ সংকট এইটা কিন্তু না, আসলে বাজার মেকানিজমটাকেই আমাদের সরকার, বর্তমানে যে সরকার, অস্থায়ী সরকার আছে, তারা খুব নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছেন না, অথবা যদিও করেন যে মেকানিজম তারা অ্যাপ্লাই করছেন সেটা সফল হচ্ছে না। কাজে আমাদের যে এবং এর দেখেন, ফলেই কিন্তু খাদ্য মূল্যস্ফীতি বেড়েই চলেছে। তো এর দায় দায়িত্ব আসলে কে নেবে? মানুষের তো নাভিশ্বাস উঠে গেছে। মূল্যস্ফীতি ছিল এই গত 2 মাস আগে যা ছিল, গত মাসে নভেম্বরে সেটা প্রায় 14%, 13.8% খাদ্য মূল্যস্ফীতি এসছে। এবং গ্রামের মানুষ, সার্বিক মূল্যস্ফীতিতে গ্রামে মানুষের মূল্যস্ফীতি বাড়ছে। অর্থাৎ গরিব মানুষ, যারা নির্দিষ্ট আয়ের মানুষ এবং যারা খেটে খায়, তাদের জীবনে অনেক কষ্ট নেমে এসছে। এই কর্তৃপক্ষ কষ্টটাকে কতটা টের পাচ্ছে আসলে, যদিও তাদের দায়িত্ব গ্রহণের সময়সীমা খুবই অল্প, তারপরও? দেখুন, দায়িত্ব সীমা তো অল্প, এটা তো বোঝা যায় যে একটা অস্থায়ী সরকার কিছুদিন থাকবে, স্বাভাবিক একটা অবস্থা ফিরিয়ে নিয়ে এসে নির্বাচন হবে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদের কাছে দেশ পরিচালনার দায়িত্ব দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই করে করে তারা তো ইতিমধ্যেই প্রায় 3 মাস, 3.5 মাস পার করে দিয়েছে। এই সময়ের মধ্যে যে খুব বেশি একটা প্রভাব আমাদের বাজারে তারা পেরেছেন এইটা কিন্তু কেউ বলছে না। এবং এর বাজারের অবস্থা যোগসাজশের তো, বিষয়টা আপনি কিভাবে দেখেন? সিন্ডিকেটের বিষয়টি যেমনটি আমরা কিছুদিন আগে দেখলাম যে তেলের দাম যখনই সরকারের পক্ষ থেকে কিছুটা বাড়ানো হলো, তখনই তেলের সরবরাহ কিন্তু বাজারে স্বাভাবিক হলো। তার আগে তো তেলের বোতলই পাওয়া যাচ্ছিল না। দেখেন, সিন্ডিকেট সিন্ডিকেট কিন্তু আগেও সরকার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে পারছিল না, কিন্তু এটা আইডেন্টিফাইড, সবাই বলছে যে সিন্ডিকেট ক্রিয়াশীল, কিন্তু সেটা বলার পরও সিন্ডিকেটটাকে কিন্তু তারা নির্মূল করতে পারে নাই, এবং বর্তমান সরকারও পারছে না। আসলে ব্যাপারটা কি জানেন, যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে তখন গ্রাম পর্যায় পর্যন্ত তাদের প্রতিনিধি, তাদের শাখা প্রশাখা ইত্যাদি থাকে,
কিন্তু বর্তমানে যে আমাদের অস্থায়ী সরকার আছে তারা যে খুব বেশি গ্রামে গঞ্জে যাচ্ছেন এবং দেশের সাধারণ মানুষের সঙ্গে যে খুব একটা সম্পৃক্ততা গড়ে তুলতে পেরেছেন সেটা কিন্তু না। এই কারণে আসলে খুব ভাষা ভাষা যেভাবে তারা সমস্যাগুলো দেখছেন তার গভীরে পৌঁছতে পারছে না, এবং তার জন্য যে ধরনের সমাধান দরকার এবং যে জনাব মেকানিজম। জাহাঙ্গীর আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।